ভোট শেষ, গণনা শেষ, আর এবার সরকার গড়ার তৎপরতা। এনডিএ শিবিরে সেই তৎপরতা চলছে। রবিবার নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং শরিকদের মন বোঝার এবং তাদের সামলানোর চেষ্টা করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে ইন্ডিয়া, সেই শিবিরে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শরিক দলের একাধিক নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করছেন। কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে যেটা দেখা গেল, গতকাল রাহুল গান্ধী তিনি স্টক এক্সচেঞ্জের ইতিহাসে সবথেকে বড় কেলেঙ্কারির অভিযোগ এনেছেন মোদী শাহর বিরুদ্ধে। আর বঙ্গ বিজেপিতে একেবারে যেভাবে আমরা দেখলাম যে ভরাডুবি হলো, তারপর দলের বেশ কিছু নেতা তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। যথেষ্ট অস্বস্তিতে কি দল পড়ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, সর্বরী মুখোপাধ্যায়, স্বপন দাস, চন্দন ঘোষ চৌধুরী এবং শীর্ষেন্দু সিংহরায়। সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনাদের দেখাবো, একদিকে এনডিএ শিবিরে যখন সরকার গড়ার তৎপরতা, তখনই আরেকদিকে ইন্ডিয়া শিবিরে জল মেপে এগোনোর তোড়জোড়। এর মধ্যেই কি ইন্ডিয়া জোটে এবার সমান্তরাল সমীকরণ তৈরির চেষ্টা চলছে? ইন্ডিয়া জোটের মধ্যেই কি তৈরি হচ্ছে আরও একটি জোট? জল্পনা বাড়ালো ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক পৃথক বৈঠক। গতকাল প্রথমে দিল্লিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন অভিষেক। এরপর আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বৈঠকে বসেন তিনি। দিল্লি থেকে মুম্বাই গিয়ে উদ্ধব ঠাকরের বাসভবনে পৌঁছে তাঁর সঙ্গেও বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কেন, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। উত্তরপ্রদেশের ফলাফলই কি বিপর্যয় ডেকে এনেছে বিজেপির জন্য? কারণ ৮০টি আসনের মধ্যে অখিলেশের সমাজবাদী পার্টি একাই পেয়েছে ৩৭টি আসন, যেখানে বিজেপি পেয়েছে ৩৩টি আসন। অথচ ২০১৯ সালে লোকসভা ভোটের ফলাফল ছিল একেবারে উল্টো। সেবার বিজেপি একাই পেয়েছিল ৬২টি আসন, আর অখিলেশের সমাজবাদী পার্টি পেয়েছিল মাত্র ৫টি আসন। ৫ বছরে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টিকে ৫ থেকে ৩৭-এ নিয়ে গেছেন অখিলেশ যাদব। অন্যদিকে বঙ্গ বিজেপিকে একেবারে ধর্ষই করেছে তৃণমূল। এক ধাক্কায় বিজেপির ১৮টি আসন কমে এসে দাঁড়িয়েছে ১২টিতে, আর এক ধাক্কায় ২২টি থেকে তৃণমূলের আসন বেড়ে হয়েছে ২৯, যার নেপথ্যে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় অবদান রয়েছে। সংখ্যার নিরিখে দেখা গেলে এই মুহূর্তে ইন্ডিয়া জোটে প্রাপ্ত আসনের নিরিখে প্রথমে রয়েছে কংগ্রেস, তাদের দখলে ৯৯টি আসন। ৩৭টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, আর তৃতীয় স্থানেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, তাদের প্রাপ্ত আসন ২৯। মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া বৈঠকের পর জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে তিনি জানিয়েছিলেন যে তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন। নিজের বক্তব্যে ইতিমধ্যেই তিনি অনড় রয়েছেন, তারা বিরোধী আসনেই বসতে চলেছেন, জানিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খার্গে। আর সূত্রের খবর, এখানেই আপত্তি রয়েছে তৃণমূলের। তৃণমূল সূত্রে খবর, ঘাসফুল শিবিরের অন্দরে প্রশ্ন উঠছে, ১০ বছর পর যখন দুই শরিকের কাঁধে ভর করে সরকার গড়ার পথে এনডিএ, কেন এই সময় মোদির ওপর চাপ তৈরি করা হবে না? কেন এখনো সংঘবদ্ধ পদক্ষেপ নেওয়া হবে না? কেন এ নিয়ে কমান্ডিং অথরিটি থাকবে শুধুমাত্র কংগ্রেসের? যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে অনেক আগে থেকে যদি সিট শেয়ারিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে এগোনো, যদি এটা আরো আগে থেকে হতো, তাহলে নিশ্চিতভাবেই এনডিএ এই জায়গাটাতেও থাকতো না, অনেক পেছিয়ে যেত এবং খুব নিশ্চিন্তে ইন্ডিয়া বিকল্প সরকারটা তৈরি করতে পারত। পরবর্তী তাদের শাসক দলের যেভাবে তারা যেখানে সুবিধা আছে সেখানেই ঢোকার চেষ্টা করে, তারা আমরা বারবারই দেখে এসেছি। এবং অনেক সময় দেখা গেছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল সরকার ঢুকেছে, আবার কংগ্রেস থেকে বেরিয়ে চলে এসেছে। তাদের কোনো নিজস্ব আদর্শ, নিজস্ব বিচারধারা বলে কিছু নেই। তারা যেখানে সুবিধা পাবে সেখানে ঢুকবে। আমি সমীর দাকে দিয়ে আলোচনা শুরু করছি। সমীর দা, তাহলে কি একটা সমান্তরাল সমীকরণ তৈরির চেষ্টা চলছে? একটা ইন্ডিয়া এই যে জোট, সেই জোটের মধ্যে আবার একটা ছোট জোট তৈরির চেষ্টা চলছে, এই জল্পনা সামনে এসছে স্বাভাবিকভাবেই? না, ইন্ডিয়া জোটটা হলো কেন? প্রথমে জানতে হবে যে মোদির এই যে একেবারে যে ধর্মনিরপেক্ষতা, সংবিধান, গণতন্ত্র এবং একটা
স্বৈরতান্ত্রিক যে মানসিকতা, সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দল সমস্ত একজোট হয়েছিল এবং ইন্ডিয়া নামকরণ প্রাসঙ্গিকতা এবং তার যৌক্তিকতা মমতার দেওয়া। স্বাভাবিকভাবে একটাই দাবি ছিল যে যেখানে ক্ষমতাশালী সে সেখানে লড়াই করে মোদী সরকারের পতন ডাক দেওয়া হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। সেই জায়গা থেকে লড়াই। এবং আপনি যদি দেখেন এই যে গণতন্ত্র আলাদা আলাদা করে জোট শরিকদের সঙ্গে বৈঠকের কারণটা কি? এটার মূল কারণই হচ্ছে আপনি দেখবেন যে একমাত্র তৃণমূল কংগ্রেস বাংলার ক্ষেত্রে যে একাই লড়াই করেছে হাত হাতুড়ি এবং পদ্মের সাথে, কিন্তু সার্বিকভাবে দেশের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন সবাই এই যে অখিলেশ তৃণমূল কংগ্রেস এটাই চাইছে যে এমন একটা শক্তপোক্ত বিরোধী জোট তৈরি হোক যাতে চাপ তৈরি করা যায় এবং সম্ভাবনাও থাকে। এই যে টিডিপি বলুন তৈরি হচ্ছে না, মানে ইন্ডিয়া জোটের মধ্যে এখন তৈরি হচ্ছে না শক্তপোক্ত কিছু হবে। এই যে কংগ্রেসের যে ভূমিকা অনেক সময় খার্গের মুখ থেকে শুরু করে আমাদের অধীর বাবু তিনি এখন ফসিল হয়ে গেছেন। আমি চন্দন বাবুর কাছে এই জায়গা থেকে আসবো। মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু স্পষ্ট যে কথা বললেন যে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেবে ইন্ডিয়া জোট, সেটাই কি তার মানে তৃণমূল কংগ্রেসের পছন্দ হয়নি? সূত্র মারফত কিন্তু তেমনটাই জানা যাচ্ছে যে কংগ্রেসের স্ট্যান্ড পছন্দ হয়নি এবং কমান্ডিং অথরিটি কেন শুধুমাত্র কংগ্রেসের থাকবে। এর আগেও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে এই কথা তো এর আগেও শোনা গেছে যে কংগ্রেসের দাদাগিরি কেন আমরা মানব। তাহলে এই জোটে কি আবার একটা মাঝখান থেকে আরেকটা জোট বা একটা ভাঙন তার ইঙ্গিত? প্রথমে যেটা বলে নিই, 1989 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার কলকাতার দক্ষিণ থেকে, আমার মনে হয় যে ফসিলের যদি সেই সংজ্ঞাটা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফসিল। কিন্তু একটা কথা তোমাকে বুঝতে হবে, সেটা হলো যে আজকে যে ভূমিকাটা পালন করছে সারা ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বে, আমাদের মনে হয় যে এটা খুব স্বাভাবিক অর্থেই জোটের সাথে একটা আলোচনা তারা করতেই পারেন। কিন্তু আমার কখনোই মনে হয় না যে জোট বিরোধিতার কোনো জায়গায় আছে, যদিও মমতা ব্যানার্জির অতীত রেকর্ডটা তা বলে, তথাপি আমার মনে হয় এখানে একটা কম্পালশন আছে। আরেকটি প্রশ্ন সবসময় মাথায় রাখতে হবে যে আজকে একটি সরকার গঠিত হচ্ছে মোদিজির নেতৃত্বে, খুব স্বাভাবিক অর্থে বিপুল ম্যান্ডেট দিয়ে কংগ্রেসকে এবং বিরোধী পক্ষের জায়গাটা দিয়েছে। আমাদের মনে হয় সঠিক রোল প্লে করা উচিত, পার্লামেন্টে দাঁড়িয়ে সঠিক বিরোধিতা করা উচিত এবং সেক্ষেত্রে একটা গণতন্ত্রের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিয়ার শরিকদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে আলাদা আলাদা করে গতকালের বৈঠক করা, এমনকি মুম্বাইয়ে উড়ে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গেও আলোচনা করা, এটাকে কংগ্রেস কিভাবে দেখছে? দেখো, আমি তোমাকে একটা কথা বলতে পারি, সর্বভারতীয় শব্দটা ব্যবহার করলে ওরা তো সর্বভারতীয় দল নয়, তাদের বিভিন্ন জায়গায় একটা অ্যাক্সেস পয়েন্ট তৈরি করতে হবে, অর্থাৎ একটা সিগনিফিক্যান্ট রিলেশনশিপ রাখা। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় শক্তি আইএনডিএ জোটে, ইন্ডিয়া জোটে, সুতরাং তারা যদি পার্সোনালি একটা রিলেশনশিপ রাখতে চায় এবং সেই রিলেশনশিপটা তাদের নিজেদের স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রে কংগ্রেসের অন্যান্য শরিকের অবিশ্বাসযোগ্যতা নেই। আমার মনে হয় গণতন্ত্রের স্বার্থে কংগ্রেসের নেতৃত্বে আইএনডিএ যেভাবে চলছে সেভাবেই। এবার চলে আসি এনডিএ। আমি সর্বরদীর কাছে আসবো। সর্বরদী, এনডিএ যে জোট, আমরা এটা বলতে পারি যে দীর্ঘ 10 বছর পর নরেন্দ্র মোদীকে তাকে কিন্তু শরিক নির্ভর হতে হচ্ছে। নরেন্দ্র মোদীর ক্যারিয়ার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে গত 23 বছরে তাকে কখনো শরিক নির্ভর হতে হয়নি, একেবারে একার যে নেতৃত্ব তাতেই তিনি চলেছেন এবং ভোটের আগে একের পর এক যে জনসভা, সেখানে কিন্তু মোদী গ্যারান্টি, মোদী গভর্নমেন্ট এটাই উঠে এসেছে। নরেন্দ্র মোদী পারবেন তো এই শরিকদের সামাল দিয়ে চলতে? দেখুন, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে এনডিএ সরকার শুরু হয়েছিল 99 সালে, তখনও তার নাম এনডিএ ছিল, 2024-এও তার নাম এনডিএ আছে। আমরা এই যে একটা কথা হচ্ছে, এটা ভীষণভাবে একটা তৈরি করা ধোঁয়াশা, যে কেন সরকার হবে কিনা, সরকার গড়তে পারবে কিনা, এইগুলো ওই ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটা ফার্স্ট বয়ের দিকে আঙুল তুলে কথা বললে ঠিক যেমনটা হয়, মানুষ সেভাবেই দেখছেন। ফলে আমাদের এই নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ নেই, কারণ যে দুটো মানুষকে নিয়ে কথা হচ্ছে যে কেন মানে এনডিএ সরকারের গঠনের মধ্যে তারা কোথাও একটা কিন্তু এবং এগুলো দেখছে, তার কারণ বারবার বলা হচ্ছে যে একটা এন ফ্যাক্টর, অর্থাৎ কিনা নীতিশজি এবং চন্দ্রবাবু নাইডু। এখন বিষয় না, ঠিক সেটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক যে দুজনেই অত্যন্ত সিজনাল পলিটিশিয়ান। ফলে 2025-এ বিধানসভা নির্বাচন বিহারে, সুতরাং সবসময়তেই তারা চাইবেন, এবং আমরা জানি যে চন্দ্রবাবু নাইডু
তার কাছে কিন্তু রাজ্যের একটা অন্য আবেগ, ফলে ওই মানে যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে এরা আবার এদিক থেকে ওদিক চলে যাবেন না। তো শুধু তাই নয়, এদিক থেকে ওদিক চলে যাবেন না এইটা যেমন একটা প্রশ্ন উঠছেই, আরেকটা প্রশ্ন কিন্তু উঠছে যে এই শরিকদের কতটা মন বুঝে, কতটা সামাল দিয়ে, কারণ তাদের একের পর এক দাবি দাওয়া নিয়ে দর কষাকষি তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার সামনে আসেন, এখান থেকে স্বপনবাবুর কাছে আসবো। আমরা অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি যে কিভাবে তিনি এনডিএ কে একেবারে শরিকদের মন বুঝে তিনি গভর্নমেন্ট চালিয়েছেন। নরেন্দ্র মোদী স্টিল টু বি টেস্টেড, বিশেষ করে এই এনডিএ। কিন্তু এই যে এনডিএর কথা বলা হচ্ছে, এটা তো ঠিক কথা যে গত বেশ কয়েক বছরে এই এনডিএর শরিকদের সঙ্গে কোনো বৈঠকই বিজেপি করেনি, তাদেরকে দেখাই যায়নি। স্বপনবাবু, প্রথমত অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে নরেন্দ্র মোদীর তো তুলনা করা ঠিক এই প্রসঙ্গে আসে না। তবে আমি অটল বিহারী বাজপেয়ী যতবার সরকার তৈরি করেছেন প্রত্যেকবার জোট সরকারের দিনই ছিলেন। 77 সালের প্রথম সরকারেও তিনি, কারণেই তো এই কম্প্যারিজনটা আসছে বা আসবে যে শরিকদের মন বুঝে চলা, সেটা অটল বিহারী বাজপেয়ী যেভাবে দক্ষভাবে সেটা করতে পেরেছিলেন। অটল বিহারী বাজপেয়ী জোট সরকারের উনি মন্ত্রী ছিলেন 77 সালে, তারপর যতবারই সরকার তৈরি হয়েছে উনিও জোট সরকার চালিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদী কোনোদিন জোট সরকার চালাননি। নরেন্দ্র মোদী প্রথম জোট সরকার চালাচ্ছেন। প্রথম কথাটা অনেকেই যেটা বলছে যে এটাতে অনেক অসুবিধায় পড়বেন, আমার মনে হয় না তেমন কিছু নয়। কারোর কাছ থেকে কোনো আসবে না, কারণ আজকে যদি আমরা দেখি আইএনসি, এসপি, ডিএমকে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ডিএমকে আর এসপি, এই তিনটে দলের মিলিত শক্তি হচ্ছে 158, আর তার সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসকে নিয়েও তাহলে 187, বিজেপি এককভাবে 240। আর আমি যদি এখান থেকে 28টা আসন বাদ দিই, যেটা আমাদের চন্দ্রবাবু নাইডু আর জেডিইউ, তাহলেও বিজেপি 265-র কাছে। এবং বিজেপি যদি 265 হয় তার ছোট শরিকদের নিয়ে, নির্দলদের অন্তত 14 জন বিজেপির সঙ্গে আসার জন্য তৈরি আছে। তো এইভাবে বিজেপি এমনি 280-র কাছে চলে যাবে। অর্থাৎ যে এন ফ্যাক্টর নিয়ে এত প্রশ্ন উঠছে তাদেরকে বাদ রেখেও কিভাবে এনডিএ তার একেবারে যে সংখ্যা, সেই সংখ্যা তত্ত্বে অনড় থাকতে পারেন, সেই হিসেবটাই কিন্তু স্বপনবাবু দিলেন। একেবারেই বৃষ্টি, বিভিন্ন রকম পরিসংখ্যান উঠে আসছে এবং যেভাবে বোঝা যাচ্ছে যে এই তৃতীয়বারের মোদী সরকার, বলা ভালো এনডিএ সরকার, তা কিন্তু অন্যরকম হতে চলেছে। তার কারণ বিরোধীদের কিন্তু উপস্থিতি পার্লামেন্টে আরো বাড়তে চলেছে এবং ইতিমধ্যেই আমরা দেখছি রাহুল গান্ধী তিনি কিন্তু সুর একেবারে চড়া করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে। শেয়ার বাজারের ভবিষ্যৎবাণী নিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। সরকার গঠনের তোড়জোড় চলছে, আর তার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল গান্ধী। শেয়ার বাজার নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ টেনে রাহুল গান্ধীর অভিযোগ, এটা শেয়ার বাজারের ইতিহাসের সর্ববৃহৎ কেলেঙ্কারি। এ নিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তও দাবি করেছেন তিনি। हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। इंक्वायरी चाहते हैं प्रधानमंत्री पर, होम मिनिस्टर पर, जिन्होंने एग्जिट पोल किया उन पर, और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं उन पर। ये क्रोनोलॉजी है। अमित शाह कहते हैं बाय शेयर्स बिफोर 4 जून। 19 में नरेंद्र मोदी जी कहते हैं स्टॉक मार्केट विल ब्रेक रिकॉर्ड्स ऑन जून 4। फिर 28 मई को रिपीट करते हैं। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है, और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। স্বপনদা কি বলবেন? বিশাল অভিযোগ, মারাত্মক অভিযোগ। আসল কথা রাহুল গান্ধী তো পড়াশোনা একটু কম করে, ইন্ডিয়ান পলিটিক্স আর আমাদের ইন্ডিয়ান অর্থনীতি নিয়ে বিদেশি অর্থনীতি, বিদেশি চিন্তাভাবনাতে বেশি করেন। হর্ষদ মেহতার নাম তো উনি শোনেননি? 1992 সালে কি ঘটনা ঘটেছিল, সারা ভারতবর্ষকে কোন জায়গায় নামিয়ে দিয়েছিল ওর কংগ্রেস সরকার, সেটা যদি জানতেন তাহলে এই কথাটা বলতেন না। শেয়ার মার্কেটে এরকম থাকবে, স্পেকুলেশন থাকবে, শেয়ার মার্কেটে যারা আছে তারা দিন ধরে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী, অমিত শাহ একেবারে ডেট ফিক্স করে 4 তারিখের কথা কিন্তু বলা হয়েছিল। এবং সবথেকে বড় কথা, এক্সিট পোলের দিন আমরা দেখেছিলাম যে এক্সিট পোলের পর একেবারে হুহু করে শেয়ার বাজার চড়েছিল, আর তারপরে একেবারে ধস। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে
আমি সরকার গড়বো, আমরা সংখ্যাগরিষ্ঠ পাবো, এটা ভরসা ছিল, তাই বলেছিল যে আপনাদের ঘাবড়াবার কিছু নেই। নাম্বার 2, না আমি শেষ করি, আমি শেষ করি। শীর্ষেন্দুবাবু কি মনে হয় যেভাবে একেবারে হ্যাঁ শীর্ষেন্দুবাবু কি মনে হয় যে রাহুল গান্ধী তিনি জেপিসি দাবি করেছেন এবং সত্যি সত্যি যেভাবে নরেন্দ্র মোদী যিনি কখনো স্টক এক্সচেঞ্জ নিয়ে এইভাবে কথা বলেননি তিনি পর্যন্ত ডেট বলে দিয়েছিলেন? দেখুন, গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সুশাসন এবং সৎ প্রশাসন। একটু আগে কথা হচ্ছিল গণতন্ত্রের, এই বাংলার রাজ্যের শাসকরা এ তো ভাঙা গড়ার খেলায় নেমেছে। কারণ দিল্লিতে গিয়ে সর্বোচ্চ নেতৃত্ব এক একজনের সঙ্গে বৈঠক করছেন, আর এখানে এই জায়গায় তাদের যে কর্মী সমর্থকরা তাদের বিরোধীদের অত্যাচার করছে, যার জন্যে মহামান্য হাইকোর্টকে তার রায় দিতে হয় যে ডিজিকে তার অভিযোগ নিতে হবে। এগুলো তো চলতে পারে না। গণতন্ত্র তা বলে না। গণতন্ত্র হচ্ছে যেমন শাসক দল থাকবে তেমনি বিরোধী দল থাকবে। আজকে শেয়ার মার্কেটের কথা হচ্ছে, কথা বলা উচিত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে। শেয়ার মার্কেট কতজন করেন? অর্থনীতি অবশ্যই আলোচনাযোগ্য। পরিবার তাদের কিন্তু আজকে যে কজন খেতে পাচ্ছে না, শিক্ষা নেই, তাদের নিয়ে আলোচনা করুন।